হ্যালো স্টুডেন্টস, তোমরা কি এরকম কখনো ভেবে দেখেছো যে একটা আম গাছ বা একটা মানুষ থেকে কিন্তু একটা আম গাছ বা আরেকটা মানুষ সৃষ্টি হতে পারে, এবং এই আম গাছ এবং মানুষ থেকে কিন্তু অন্যরকম কোনো জীব বা জীবের সৃষ্টি হওয়া কিন্তু সম্ভব নয়। এই বস্তুটা, অর্থাৎ এই আম গাছ থেকে আম গাছ বা মানুষ থেকে মানুষ বা একটা শিম্পাঞ্জি থেকে শিম্পাঞ্জি, এই যে প্রাণীগুলোর সৃষ্টি, এই সৃষ্টিটা কিভাবে হয়, অর্থাৎ একটা শিম্পাঞ্জি থেকে আরেকটা শিম্পাঞ্জি কিভাবে তৈরি হয়, এই ধারণা পাওয়ার জন্য অনেক বছর আগে গ্রেগার জোহান মেন্ডেল বলে একজন বিজ্ঞানী, তিনি তার বাগানের মধ্যে 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছ নিয়ে নানা রকম গবেষণা চালান। এবং এই গবেষণালব্ধ যে ফলাফল, সেটা 1866 সালে মেন্ডেলবাদ নামক একটি বইতে প্রকাশ হয়, এবং যার মধ্যে মেন্ডেল নানা রকমভাবে তার এই গবেষণাগুলোকে পরীক্ষালব্ধভাবে সেখানে লিপিবদ্ধ করে, এবং সেটা আমরা পরবর্তী সময় জেনেটিক্স বা বংশগতি বিদ্যা নামে চিনি। এবং এই বংশগতি বিদ্যাই হচ্ছে আজকের আমাদের টপিক, এবং আজকের আমাদের পড়ব এই সম্বন্ধে। তো চলো দেখে নেওয়া যাক বংশগতি বিদ্যা কী এবং কেন। তো বংশগতি বলতে গেলে প্রথমেই যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে গিয়ে কোনো একটা প্রজন্ম থেকে শুরু করে অপর প্রজন্মে কিভাবে আমাদের বংশানুক্রমে কোনো একটা জেনেটিক বস্তু বা জিনগত বস্তু কিভাবে সঞ্চারিত হয় সেইটা। এখন যদি আমরা মা বাবার কথা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে মা বাবাদের যে জিনগত বস্তুটা ছিল বা যে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল, সেগুলো কিন্তু আমরা যারা তাদের পরবর্তী প্রজন্মে এসেছি, আমাদের মধ্যে সেগুলো কিন্তু স্বাধীনভাবে সঞ্চারিত হয়েছে। এবার কোন গুণ কার মধ্যে কেমন ভাবে এসেছে এটা আমরা সত্যি কেউ জানি না। তো সেখানে আমরা একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখতে পাই। তো বংশগতি সেই জিনিসটাকেই আমাদের বারবার বলে, অর্থাৎ কোনো একটা বংশানুক্রমে কোনো একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে কিন্তু এই বংশানুক্রমে যে সঞ্চারণগুলো হয় জেনেটিক বস্তু সেইগুলো। তো এবং এই যে বংশগতি হচ্ছে, এই বংশগতির ফলে আমরা দেখব পরবর্তীকালে গিয়ে যে বেশ কিছু জিন রয়েছে, এই জিনগুলো কিন্তু বিশেষ কয়েকটা রোগ বহন করে নিয়ে যায়। এবার এই রোগগুলো নানা রকম হতে পারে, সেখানে আমরা থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এই নানা রকম রোগগুলোর সম্বন্ধে পড়বো, যেগুলো তোমাদের সিলেবাস অলরেডি রয়েছে। তো চলো শুরু করা যাক। এখন বংশগতি পড়তে গেলে আমাদের প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে এই ভদ্রলোকের নাম, যার নাম হচ্ছে গিয়ে গ্রেগার জোহান মেন্ডেল। তো গ্রেগার জোহান মেন্ডেল ছিলেন হচ্ছে একজন পোপ বা ফাদার বলা যায়। তো তার যে চার্চ ছিল, অর্থাৎ সে যেই খ্রিস্টান চার্চের অংশ ছিল, তো তার সামনে বেশ অনেকটা জমি ছিল। এবার সেই জমির মধ্যে সে কি করেছিল, একটা সময় মটর চাষ শুরু করে। এবার মটর চাষ শুরু করার পরে সে অনেক রকম নানা রকম বস্তু সেগুলো কিন্তু পরিলক্ষিত করতে পারে। তো সেইগুলোর মধ্যে থেকে সে নানা রকম সিদ্ধান্তে উপনীত হয়, এবং সেইগুলোই কিন্তু আমরা এখন পড়তে চলেছি। তো বংশগতি বলতে প্রথমেই যেটা আসে সেটা এখানে বলছে যে জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে বৈশিষ্ট্যের যে সঞ্চারণ তাকে বংশগতি বলে। যেটার আগেও বললাম যে জননের মাধ্যমে, সেটা যে কোনো প্রাণী প্রজাতি হতে পারে বা যে কোনো উদ্ভিদ প্রজাতি হতে পারে, যেখান থেকে কি হচ্ছে না, কোনো একটা প্রজন্ম থেকে এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো জিনের মাধ্যমে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মের মধ্যে সঞ্চারিত হচ্ছে, এবং সেটাই হচ্ছে গিয়ে বংশগতি। তো 1866 সালে মেন্ডেল মৌলিক সূত্রগুলো মেন্ডেলবাদ নামে পরিচিত এবং প্রতিষ্ঠিত হয়, এবং গ্রেগার জোহান মেন্ডেলকে বংশগতি জনক বলা হয় বা ফাদার অফ জেনেটিক্স বলা হয়ে থাকে। তো এখানে আমরা সেটাকে ফাদার অফ জেনেটিক্স বলে থাকি। তো মেন্ডেল তার পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে দুটো সূত্র মূলত আবিষ্কার করে। একটা হচ্ছে কি পৃথকীভবনের সূত্র, আর একটা হচ্ছে কি স্বাধীন সঞ্চারণের সূত্র। পৃথকীভবনের সূত্রে আমরা এর পরবর্তী সময়ে গিয়ে দেখব যে এই যে যখন কোনো একটা জিন তৈরি হচ্ছে, অর্থাৎ পিতৃ এবং মাতৃ এই দুটো অংশ থেকে যখন জিনগুলো আসছে তাদের অপত্যের দেহে,
তখন সেখানে যে জিনগুলো রয়েছে তাদের কিন্তু স্বাধীনভাবে পৃথকগুলো ঘটছে। এবং এরপরে যে স্বাধীন সঞ্চালনের সূত্র, সেখানে গিয়ে আমরা দেখব যে এই যে নানা রকম জিনগুলো রয়েছে সেইগুলো কিন্তু তাদের মধ্যে যথেচ্ছভাবে মিলন ঘটছে, অর্থাৎ কার সাথে কে কেমনভাবে মিলন ঘটছে এটা কিন্তু কোনোভাবেই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। সুতরাং সেখানে স্বাধীন সঞ্চালনের একটা কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এরপরে বলছে যে কখনো কখনো পরিবেশগত প্রভাবে বা অন্য কারণে ক্রোমোজোমের গঠন বা সংখ্যায় পরিবর্তন ঘটে। কখনো আবার ডিএনএ এর গঠন বদলে যায়, ফলে জিনের গঠনও পরিবর্তিত হয়। ক্রোমোজোম বা জিনের সংখ্যা অথবা গঠনের এই স্থায়ী পরিবর্তনকেই বলা হয় হচ্ছে কি পরিব্যক্তি বা মিউটেশন। তো আমরা ইতিমধ্যেই আমাদের যে ডিএনএ এর দ্বিতন্ত্রী স্ট্রাকচারটা রয়েছে বা ডবল হেলিক্স যে স্ট্রাকচারটা রয়েছে সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই দেখে এসেছি। তো সেখানে আমরা জানি যে একটা ডিএনএ অণুকে এরকম দেখতে লাগে, অর্থাৎ সেখানে দ্বিতন্ত্রী একটা গঠন কিন্তু আমরা দেখতে পাই। এবং সেখানে আমরা দেখতে পাই এই যে এখানে বেসটা যে তৈরি হচ্ছে, এই বেসটা কিন্তু দুটো জিনিস নিয়ে তৈরি হচ্ছে। একটা হচ্ছে গিয়ে সুগার, যেটা কিনা পেন্টোজ শর্করা আমরা বলতে পারি, এবং অপর দিকে আমরা দেখতে পাই যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ফসফেট। এবং এই যে পেন্টোজ শর্করা যেটা রয়েছে এবং তার সাথে যে ফসফেট গ্রুপটা রয়েছে, এর সাথে আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন বেস। এবার এই যে তিনটে বস্তু রয়েছে, এই তিনটে বস্তুকে একত্রে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে কি নিউক্লিওটাইড। এবার এই যে নিউক্লিওটাইড রয়েছে তার মধ্যে এই যে সম্পূর্ণ ডিএনএটা রয়েছে, এই ডিএনএ যে ব্যাকবোন বা মেরুদণ্ড যেটা, সেটা তৈরি করতে মূলত সাহায্য করে হচ্ছে এই পেন্টোজ শর্করাটা এবং ফসফেট এবং তার সাথে নাইট্রোজেন বেস, এই তিনটে। এবং তার মধ্যে আমরা দেখতে পাই যে এখানে যে নাইট্রোজেন বেসগুলো রয়েছে সেগুলো যদি আমি এখানে একটু বড় করে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবে যে এখানে অ্যাডেনিনের সাথে থাইমিন থাকে হচ্ছে ডবল হাইড্রোজেন বন্ড দ্বারা, এবং গুয়ানিনের সাথে সাইটোসিন থাকে হচ্ছে গিয়ে ট্রিপল বন্ড দ্বারা বা ত্রিবন্ধন দ্বারা। তো অ্যাডেনিনের সাথে থাইমিন দ্বিবন্ধন এবং গুয়ানিনের সাথে সাইটোসিন কিন্তু ত্রিবন্ধন দ্বারা আবদ্ধ থাকছে। সেখানে গিয়ে আমরা যদি কখনো দেখতে পাই যে অ্যাডেনিনের সাথে কোনোভাবে টি এর পরিবর্তে এখানে ভুল করে জি চলে এসছে, বা এখানে জি এর সাথে যেটা ত্রিবন্ধনীর মাধ্যমে সাইটোসিনের থাকার কথা সেটা হয়তো বাদ হয়ে গিয়ে সেখানে একটা অ্যাডেনিন চলে এসছে, ফলে এখানের যে পেয়ারটা তৈরি হবে বা যে জোটটা তৈরি হবে সেটা কিন্তু সঠিক জোট তৈরি হবে না। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যে জোটগুলো থাকার কথা সেটা কিন্তু তৈরি হবে না। সেই জন্য আমরা দেখতে পাবো যে এই যে অঞ্চলটা যেখানে এটা তৈরি হবে সেখানে কিন্তু একটা অসঙ্গতি সৃষ্টি হবে, এবং এটাই পরবর্তীকালে যদি নতুনভাবে প্রোটিন সংশ্লেষ করতে শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু আমরা মিউটেশন বা পরিব্যক্তির একটা আশঙ্কা করতে পারি। এবং এই যে মিউটেশনটা রয়েছে সেটা কিন্তু নানা রকমভাবে ঘটতে পারে। সেটা পরিবেশগত প্রভাবে হতে পারে, অর্থাৎ পরিবেশের প্রভাবে হতে পারে, পরিবেশের মধ্যে থাকা নানা রকম যে কিরণগুলো রয়েছে যেটা সূর্যের মাধ্যমে আসছে, সেখানে অবলোহিত রশ্মি, এক্স রশ্মি বা নানা রকম যে রশ্মিগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে, অতিবেগুনি রশ্মি, এইগুলোর মাধ্যমে কিন্তু এই সমস্তগুলো হতে পারে। অন্য কারণ যেগুলো রয়েছে তার মধ্যে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো মিউটেশন ঘটিত কোনো একটা জীব যে হয়তো আগে মিউটেটেড অবস্থায় ছিল তার সাথে স্বাভাবিক বা সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় কোনো একটা জীবের মিলন ঘটছে। তো নানা রকমভাবে কিন্তু আমরা এই মিউটেশনটা বা পরিব্যক্তিটা দেখতে পাই। এবং আমাদের বারবার মাথায় রাখতে হবে যে এই পরিব্যক্তি বা মিউটেশন যেটা রয়েছে এটা কিন্তু একটা স্থায়ী পরিবর্তন, অর্থাৎ সেটা যদি একবার হয়ে যায় তার থেকে কিন্তু আর পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না। অর্থাৎ যদি কোনো বিশুদ্ধ প্রাণী থেকে থাকে তাহলে সেই বিশুদ্ধ প্রাণীর মধ্যে যদি এই মিউটেশন বা পরিব্যক্তি ঘটে থাকে সে কিন্তু আর কখনোই তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না।